বুধবার দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে বাপি আর আমি বেরিয়ে পড়লাম কলেজ স্ট্রিটের উদ্দেশ্যে আমার কয়েকটা বই বিক্রি করতে। সারা হাতিবাগান জুড়ে জমজমাট ভিড় আর রাস্তায় জ্যাম। তারপর বাস এগোতে এগোতে লেফট সাইডে পড়ল স্টার থিয়েটার। 1883 সালে কলকাতার হাতিবাগানে নির্মিত এই স্টার থিয়েটারটি বাংলার একটি ঐতিহ্য। প্রাথমিকভাবে থিয়েটারটি বিডন স্ট্রিটে ছিল, কিন্তু পরবর্তীকালে স্থানান্তরিত হয়ে এই থিয়েটারটি হয় কর্নওয়ালিস স্ট্রিটে, যাকে এখন বলা হয় বিধান সরণি। বিবেকানন্দ রোড থেকে এবার গাড়ি রিয়েলরাই স্ট্রিটের দিকে ঘুরছে। আমা স্ট্রিটে নেমে আমরা হাঁটা শুরু করলাম কলেজ স্ট্রিটের দিকে। আর এখানে প্রচুর কার্ডের দোকান। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হওয়ার সময়কাল থেকেই কলেজ স্ট্রিট নামের সূচনা হয়। হিন্দু কলেজের সাথে হিন্দু স্কুলও 1817 সালেই প্রতিষ্ঠিত হয়েছিল। ডেভিড হেয়ার 20 জন পণ্ডিতদের সাথে 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। সুতরাং যে রাস্তায় হিন্দু কলেজটি অবস্থিত ছিল সেটি লর্ড ওয়েলেসলির গভর্নরশিপের অধীনে কলেজ স্ট্রিট নামে পরিচিত হয়। পরবর্তীকালে 1855 সালে এই হিন্দু কলেজটি রূপান্তরিত হয় প্রেসিডেন্সি কলেজ অফ বেঙ্গল অর্থাৎ প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে। কলেজ স্ট্রিট এক কথায় জায়গাটি বুকমার্ট বা বইপাড়া নামে পরিচিত। জায়গাটি বিশ্বের বৃহত্তম সেকেন্ড হ্যান্ড বইয়ের বাজার এবং ভারতের বৃহত্তম বইয়ের বাজার। এটি কলকাতার সাহিত্যিক ভিড়ের একটি বিশিষ্ট কেন্দ্র। কলেজ স্ট্রিট জায়গাটি 2007 সালের ভারতের বিখ্যাত ল্যান্ডমার্কগুলির মধ্যে রয়েছে, যা টাইম ম্যাগাজিনের এশিয়ার সেরা তালিকায় স্থান করে নিয়েছে। ঠনঠনিয়া থেকে এলাকার পরিচিত হয়ে দাঁড়ালো এই কলেজ পাড়া। পরে এই রাস্তার নাম পরিবর্তন হয়ে হয় কলেজ স্ট্রিট। তাই স্বাভাবিকভাবেই এই জায়গায় বাড়তে লাগলো পড়ুয়াদের সমাগম এবং তার পাশাপাশি বাড়তে লাগলো বইয়ের চাহিদা। রাস্তার ধারে চট বিছিয়ে পুরনো বই বিক্রি করতেন বিক্রেতারা এবং পড়ুয়ারা ফুটপাতে দাঁড়িয়েই বই পড়তেন, আর সেই ট্র্যাডিশন আজও আছে। 1817 সালে এখানে প্রতিষ্ঠিত হয়েছিল ক্যালকাটা বুক সোসাইটি। পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 1846-এর শেষ বা 47-এর শুরুতে শুরু করেছিলেন তার বইয়ের দোকান সংস্কৃত প্রেস ডিপোজিটারি। হিন্দু কলেজ ও সংস্কৃত কলেজের কাছেই ছিল তার দোকান। পরে মদনমোহন তর্কালঙ্কারও শুরু করেছিলেন বইয়ের ব্যবসা। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এবং তার অনুগামীদের ইয়ং বেঙ্গল সোসাইটির আন্দোলনের আঁতুড়ঘর ছিল সেকালের হিন্দু কলেজ এবং কলেজ স্ট্রিট। সেই সময়কাল থেকে আজকের তারিখ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক আন্দোলনের সাক্ষী থেকেছে এই রাজপথ। প্রায় 200 বছর আগে প্রতিষ্ঠিত এই কলেজ স্ট্রিট কলকাতার সাহিত্যিক জনতার একটি বিশিষ্ট কেন্দ্র। জায়গাটি কলকাতা শহরের বুদ্ধিজীবী, পণ্ডিত, শিক্ষাবিদ, ছাত্র এবং বইপ্রেমীদের দ্বিতীয় পাড়া। যেই কাজের জন্য কলেজ স্ট্রিট আসা সেই কাজ হয়ে গেছে। আমার কটা পুরনো বই বিক্রি করলাম। এখন এগোচ্ছি ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ির দিকে। প্রপার কলকাতায় প্রত্যেকটি লাল বাড়িকে লাহাবাড়ি বলে। এই লাহাবাড়িরও একটা ইতিহাস আছে, তবে এই সম্বন্ধে অন্য কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। পৌঁছে গেছি আমরা ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়ি। কলকাতার ঠনঠনিয়া অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি একটি প্রাচীন কালী মন্দির। মন্দিরটি কলেজ স্ট্রিট মোড় থেকে একটু দূরে বিধান সরণিতে অবস্থিত। 1707 খ্রিস্টাব্দে উদয়নারায়ণ ব্রহ্মচারী নামে এক জনৈকতান্ত্রিক মাটি দিয়ে সিদ্ধেশ্বরী কালীমূর্তি গড়েন। পরে 1806 খ্রিস্টাব্দে শঙ্কর ঘোষ নামে এক জনৈক ধনী ব্যক্তি বর্তমান কালী মন্দির ও পুষ্পেশ্বর শিবের আটচালা মন্দির নির্মাণ করেন ও নিত্যপূজা ব্যয়ভারের দায়িত্ব গ্রহণ করেন।
এখানে মায়ের মূর্তিটি মাটির এবং প্রতি বছর মূর্তি সংস্কার করা হয়। ঠনঠনিয়া সিদ্ধেশ্বরী কালীবাড়িতে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী পুজো, কার্তিক অমাবস্যায় আদিকালীর পুজো ও মাঘ মাসে রটন্তী কালী পুজো হয়। এরকম মানা হয় যে জঙ্গলের ভেতর থেকে শোনা যেত কালী মন্দিরের ঘণ্টাধ্বনি ঠনঠন। এই ঠনঠন থেকেই এলাকার নাম হয়েছে ঠনঠনিয়া কালীবাড়ি। এই মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী গান শুনেছেন কিশোর গদাধর চট্টোপাধ্যায়ের কণ্ঠে। কামারপুকুর থেকে এসে মন্দিরের অদূরে ঝামাপুকুরে তখন থাকতেন গদাধর। দক্ষিণেশ্বরে গিয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংস হওয়ার পরেও বারবার এই ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের দর্শন করতে আসতেন তিনি। পাশাপাশি সাধক কবি রামপ্রসাদ সেনের গলাতেও গান শুনেছেন মন্দিরের অধিষ্ঠাত্রী দেবী। তিনিও আসতেন এই ঠনঠনিয়া কালীবাড়িতে মায়ের দর্শন করতে। তারপরে রাস্তার একটা দোকান থেকে বাপি কিনে নিল প্যারা, আর এই দোকানের প্যারা খুবই সুস্বাদু হয়, যার জন্য এই এলাকায় এই দোকানটি প্যারার জন্য খুবই বিখ্যাত। দোকানের নাম হলো পাঠক ব্রাদার্স। যদি আপনারা কেউ এই এলাকায় আসেন তবে অবশ্যই একবার এই দোকানের প্যারা কিনে দেখতে পারেন, খুবই ভালো হয় খেতে। তারপরে খুব খিদে পেয়ে গেছিল, সো রাস্তার একটা দোকান থেকে কিনে নিলাম চিজ পিৎজা। বাড়িতে আসার পর ফ্রেশ হয়ে এই পিৎজাটাকে মা, বাপি আর আমরা তিনজনে ভাগ করে খেলাম। তারপরে শুরু হলো ডিনারের প্রিপারেশন। ডিনারে একটা ডিশ অলরেডি বাপি বানিয়ে রেখেছিল, তাওয়া চিকেন। আর এই তাওয়া চিকেনটা দেখতে যথেষ্ট টেম্পটিং হয়েছে, আর আমি একটু টেস্টও করে দেখেছি, জাস্ট সুপারব হয়েছে। আর এই তাওয়া চিকেনের সাথে আমি বানাচ্ছি তন্দুরি রুটি। আবার যখন মুম্বাইতে চলে যাব তখন তো আর মা বাপির হাতের রান্না খেতে পারবো না, তাই এই কটা দিন যখন বাড়িতে আছি জমিয়ে মা বাপির হাতের রান্না খেয়ে নিচ্ছি। আর আমিও যেটুকু শিখেছি সেটুকু সেভাবে করে মা বাপিকে খাওয়াচ্ছি। সো ডিনার দ্যাট ইজ তন্দুরি রুটি উইথ তাওয়া চিকেন ইজ কমপ্লিটলি রেডি টু ইট। তো আজকের মতো ব্লগটিও আমি এখানেই ইতি করছি। আশা করছি যে এই ব্লগটি দেখতে আপনাদের ভালো লেগেছে। তো অবশ্যই আমার চ্যানেলকে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, সবসময় পাশে থাকবেন। প্লিজ একটু সাপোর্ট করবেন আমার চ্যানেলকে এবং অতি অবশ্যই বেল আইকনে একটা ক্লিক করে দেবেন পরের ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।